বিসমিল্লাহির রহমানির রহিম। অনলাইন ভার্চুয়াল ক্লাসে বাঙ্গাবাড়ি স্কুল অ্যান্ড কলেজ আয়োজিত পদ্মার অন্তরালে সকল ছাত্রছাত্রীকে আমার সালাম ও শুভেচ্ছা। আমি মোহাম্মদ আক্তারুল ইসলাম, প্রভাষক, ভূগোল। আমি আজকে যে বিষয়টি নিয়ে উপস্থাপন করতে চাই সেটি হচ্ছে তৃতীয় অধ্যায় ভূমিরূপ পরিবর্তন, ভূগোল প্রথম পত্র, পার্ট 2, ভূ আলোড়ন ও ভূমিকম্প। আজকে ছাত্রছাত্রী বৃন্দ যে ক্লাসগুলো তোমরা জানতে পারবা, যে বিষয়গুলো জানতে পারবা সেগুলো হচ্ছে ভূমিকম্প কি, ভূমিকম্প কী রূপে সংঘটিত হয়। পূর্বের ধারাবাহিকতায় আজকে আমি এই ক্লাসটি উপস্থাপন করতে চাই। ভূমিকম্প কি? ভূঅভ্যন্তরে হঠাৎ সৃষ্ট কম্পন যখন ভূপৃষ্ঠকে আন্দোলিত করে তখন সেটাকে আমরা ভূমিকম্প বলি। ভূমিকম্প কয়েক সেকেন্ড স্থায়ী হয়, আবার এটা পর্যায়ক্রমে কয়েক সেকেন্ড পর পর অনুষ্ঠিত হতে দেখা যায়। ভূমিকম্পের কেন্দ্র ও উপকেন্দ্র। ভূমিকম্প যেখানে কেন্দ্র ও উপকেন্দ্র, ভূমিকম্প যেখানে অনুষ্ঠিত হয় সেই সেন্ট্রাল প্লেসটাকে বলা হয় কেন্দ্র বা সেন্টার। আর ভূমিকম্পর সেন্টারের ঠিক সোজা উপরে সেটাকে আমরা উপসেন্টার হিসাবে বা উপকেন্দ্র হিসাবে চিহ্নিত করতে পারি, যেটাকে ইংরেজিতে বলা হয় ইপিসেন্টার। ভূমিকম্পেও কেন্দ্রটা কোথায় অবস্থান করে? ভূমিকম্পের কেন্দ্রটা মোটামুটি ভূঅভ্যন্তরের 16 থেকে 20 কিলোমিটারের মধ্যে অবস্থান। অর্থাৎ ভূমিকম্পের কেন্দ্রটা ঠিক থাকে ভূঅভ্যন্তরের ভিতরে 16 থেকে 20 কিলোমিটারের মধ্যে। ভূমিকম্পের কেন্দ্র ও উপকেন্দ্রের চিত্রায়ন, চিত্রের মাধ্যমে প্রকাশভঙ্গিটা হচ্ছে ঠিক এই রকম। ঠিক এই রকম চিত্রে তোমরা দেখতে পাচ্ছ। এই রকম চিত্রটা। তোমরা দেখো, লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চিত্রটা ঠিক এই রকম। এটার দ্বারা ভূঅভ্যন্তরের
মাটির স্তর দেখানো হয়েছে। মাটির স্তর দেখানো হয়েছে। কেন্দ্র যদি এই জায়গাটাতে অবস্থান করে তাহলে ভূমিকম্পের কেন্দ্র থেকে ভূমিকম্প অনুষ্ঠিত হয়। তাহলে তরঙ্গ রশ্মিগুলো যাবে ঠিক এইভাবে, তরঙ্গ রশ্মিগুলো যাবে ঠিক এইভাবে। দেখো তোমরা, সেন্ট্রাল প্লেসটা ঠিক একই জায়গায়। তাহলে এটা হবে কেন্দ্র, আর এটি হবে উপকেন্দ্র। আর এই ঢেউগুলো হবে তরঙ্গ রশ্মি। তাহলে এটা হবে কেন্দ্র, এটা হবে ঠিক তার সোজা উপরে উপকেন্দ্র, আর এগুলো হবে ঠিক তরঙ্গ রশ্মি। তাহলে তোমরা পাচ্ছ যে কেন্দ্র কি, উপকেন্দ্র কি, আর তরঙ্গ রশ্মিগুলো কি বা আবার কি। তাহলে ভূভ্যন্তরে হঠাৎ সৃষ্ট কম্পন যখন ভূপৃষ্ঠকে ক্ষণিকের জন্য আন্দোলিত করে সেটাকে বলা হবে ভূমিকম্প। ভূমিকম্পর কেন্দ্রটা ঠিক ভূভ্যন্তরের 16 থেকে 20 কিলোমিটারের মধ্যে থাকবে এবং কেন্দ্র ঠিক সোজা উপরে থাকবে উপকেন্দ্র। তাহলে আমরা ভূমিকম্প সম্পর্কে, ভূমিকম্প কি এই সম্পর্কে আমরা বিস্তারিত জানতে পারলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ভূমিকম্প কি রূপে সংঘটিত হয়? ভূপাত। ভূপাতটা হচ্ছে কি, পৃথিবীর বিভিন্ন পাহাড়িয়া বা পার্বত্য এলাকায় পাহাড় বা পর্বতের উপরিভাগ থেকে যখন মাটির স্তরণ বা পাহাড় পর্বতের গায়ের পর্বতের স্তরণ পাহাড় পর্বতের পাদদেশে হঠাৎ করে ধসে পড়ে বা খসে পড়ে, এই প্রক্রিয়ায়, ধসে পড়ার প্রক্রিয়ায় যে কম্পনের সৃষ্টি হয় এর উপরে ভূমিকম্পের তৈরি হতে পারে। অর্থাৎ পাহাড় ধসের ফলে যে ভূমিকম্পটা সংঘটিত হয় সেটাই হচ্ছে ভূপাত, যেটাকে ইংরেজিতে বলা হয় ল্যান্ডস্লিপ। 2 নম্বর, অভ্যন্তরের বাষ্প। ভূঅভ্যন্তরের বাষ্প। এই ভূঅভ্যন্তরে বিভিন্ন ধরনের পদার্থ থাকে, সেটা রেডিয়াম, থোরিয়াম, ইউরেনিয়াম, বিভিন্ন রঞ্জক পদার্থ থাকে। এই রঞ্জক পদার্থের দ্বারা সব সময় ভূঅভ্যন্তরের তলদেশে ধাক্কা দিতে থাকে এবং এটা কখনো বের হয়ে আসতে পারে আর কখনো বের হয়ে আসতে পারে না। এই ধাক্কা দেওয়ার ফলে ওই ভূঅভ্যন্তরের উপরিভাগের
বা তলদেশে কম্পনের সৃষ্টি হয়। অর্থাৎ বাষ্পের দ্বারা তলদেশের ধাক্কায় প্রক্রিয়ায় যে কম্পন সৃষ্টি হয় সেই কম্পনের মাধ্যমেও ভূমিকম্পের কারণ সৃষ্টি হতে পারে। তৃতীয় নম্বর, ভূ অভ্যন্তরে ভূপৃষ্ঠের জলের প্রবেশ। আমরা জানি ভূভ্যন্তরের উপরিভাগে সবসময় ঠান্ডা পানির অবস্থান থাকে, আর ভূভ্যন্তরে থাকে উষ্ণ পানি। আমরা খেয়াল করব, কর্মকারেরা যখন তাদের নাইফ পুড়ায় অর্থাৎ ছুরি পুড়ায়, ওটাতে ধার দেওয়ার এক সময় ঠান্ডা পানিতে ফেলে রাখে বা ঠান্ডা পানিতে পর্যায়ক্রমে ঠেকায় এবং বিস্ফোরণ করে। কারণ গরম জলের ঠান্ডা পানির সাথে গরম নাইফের একটা সম্পর্ক থাকে, তখন বিস্ফোরণ সহকারে ওই পাত্রের পানিটা বাইরে পড়ে এবং বিস্ফোরণ করে। এমনইভাবে ভূভ্যন্তরের উপরিভাগের পানি যদি ভূভ্যন্তরে ভিতরে প্রবেশ করে, তখন এটা বিস্ফোরণ সহকারে উপরে আসার চেষ্টা করে। এভাবে ভূভ্যন্তরের ভিতরে ভূপৃষ্ঠ জলের প্রবেশ করে ভূমিকম্প সংঘটিত হওয়ার কারণ সৃষ্টি হতে পারে। চার নম্বর, তাপ বিকিরণ। তাপ বিকিরণ মানে তাপ ছেড়ে দেওয়া। কে ছেড়ে দেবে? ভূভ্যন্তর বা ভূপৃষ্ঠ। ভূপৃষ্ঠ যখন তাপ ছেড়ে দিবে, তখন তাপ ছেড়ে দেওয়ার ফলে উপরিভাগ সংকুচিত হবে। সংকুচিত হওয়ার ফলে ভূপৃষ্ঠের উপরিভাগে ফাটলের সৃষ্টি হবে বা ভাঁজের সৃষ্টি হবে। যখন কোনো ফাটল বা ভাঁজের সৃষ্টি হবে, ভাঁজের সৃষ্টি হলেও ভূ অভ্যন্তরের উপরিভাগ কেঁপে উঠবে। আবার ফাটলের সৃষ্টি হলেও ভূভ্যন্তকে বিভিন্ন তরল পদার্থ বিস্ফোরণ সহকারে বের হয়ে আসার চেষ্টা করবে। এই দুই পদ্ধতিতে তাপ বিকিরণ প্রক্রিয়ায় ভূমিকম্প সংঘটিত হতে পারে। 4 নম্বর, চাপের হ্রাস। চাপের হ্রাস, ভূমির চাপের হ্রাস। কথাটি হচ্ছে ভূমির চাপের হ্রাস। তাহলে ভূমির চাপের হ্রাস হলে কি স্বাভাবিক অবস্থায় আছে, এই অবস্থায় যদি ভূমির চাপের হ্রাস ঘটে, মানে ভূমির চাপ কমে যায়, তাহলে ভূভ্যন্তরের মধ্যকার কঠিন পদার্থগুলো তরল অবস্থায় পরিণত হবে। এই তরল অবস্থায় পরিণত হওয়ার ফলে এগুলো সজোরে ভূভ্যন্তরের নিচের দিকে নামতে থাকবে। এই সজোরে নামার ফলে ভূপৃষ্ঠ হঠাৎ কম্পনের সৃষ্টি হবে। এই প্রক্রিয়ায়ও ভূমিকম্প কারণ সৃষ্টি হতে পারে।
6 ভূপৃষ্ঠের চাপ বৃদ্ধি। কোন বিশাল এলাকায়, ভূঅভ্যন্তরের উপরিভাগের কোন বিশাল এলাকায়, অর্থাৎ জলাযুক্ত এলাকায় বা নিম্নভূমি এলাকায় ক্রমাগত পলি সঞ্চয়নের ফলে সুদীর্ঘ বছর ধরে যে পরিমাণ চাপ নিয়ে ভূমি অবস্থান করছিল তার চাইতে বেশি পরিমাণের চাপ সৃষ্টি হয়, তখন ওই সুনির্দিষ্ট এলাকার ভূমি সচরে নিচের দিকে বসতে থাকে। এই প্রক্রিয়ায় ভূমিকম্প সৃষ্টি হয় এবং এই চাপ বৃদ্ধির ফলেও ভূমিকম্পের সৃষ্টি হতে পারে। পদ্মার অন্তরালের সকল ছাত্রছাত্রী বৃন্দকে আমি জানাতে চাই ভূমিকম্প কি, ভূমিকম্প কি রূপে সংঘটিত হয়। আরো ভূমিকম্প সংঘটিত হওয়ার কারণগুলো তোমাদের পরবর্তী ক্লাসে জানানো হবে। আজকের যে অংশটুকু আমি পড়ালাম সে অংশটুকু তোমরা সুচারুরূপে তোমাদের অন্তরে গেঁথে নেবে। দেখবে যে পরবর্তী ক্লাসগুলো তোমাদের জন্য সুন্দরভাবে পরিচালিত হবে। আজ তোমাদের কাছ থেকে আমি বিদায় নিতে চাই। সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও সালাম।